আমাদের সঙ্গে এই আলোচনায় রয়েছেন ডক্টর অরিন্দম পান্ডে, কনসালটেন্ট অ্যান্ড ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ডক্টর পান্ডে, আপনাকে স্বাগত জানাই আমাদের এই ডাক্তার বলছেন বিশেষ অনুষ্ঠানে। ডক্টর পান্ডে, আপনার কাছে যে প্রথম প্রশ্নটা আমার থাকবে তা হলো এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত যে অসুখ তা কি এবং কেন হয়? তো প্রথম কথা বলি যে হাইপারটেনশন আমাদের মিসকনসেপশন রয়েছে যে হাইপারটেনশন বোধহয় একটা টেনশনের রোগ, সেরকম একেবারেই নয়। এর সঙ্গে টেনশনের একটা ডিস্টাল রিলেশন আছে ঠিকই, কিন্তু বেসিক্যালি এটা একটা ব্লাড প্রেশার বা রক্তচাপের রোগ। যখনই আপনার ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে তখনই আমরা বলি হাইপারটেনশন। কি করে আপনি বুঝবেন? বেশিরভাগ ক্ষেত্রে হাই ব্লাড প্রেশার কিন্তু এসিমটোমেটিক থাকে এবং এটা আপনাকে ব্লাড প্রেশার মেজারমেন্টের মাধ্যমে বুঝতে হবে। অর্থাৎ আপনি ব্লাড প্রেশারটা কোনো একটা জায়গায় গিয়ে ইনস্ট্রুমেন্টের সাহায্যে মাপলেন, তাহলেই জানতে পারবেন। আপনি যে প্রশ্ন করলেন যে কেন বাড়ে, জেনারেলি দুটো গ্রস কারণ বা ইটিওলজি আছে ব্লাড প্রেশার বেড়ে যাওয়ার। একটা আমরা বলি যে এসেনশিয়াল হাইপারটেনশন, যেটার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না, ফ্যামিলিতে রান করে, বাবা মার থাকলে, কাকা জ্যাঠার থাকলে অনেক বেশি হওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে সেকেন্ডারি হাইপারটেনশন, অর্থাৎ আপনার শরীরে অন্য কোনো রোগ আছে, সেটা কোনো হরমোনের প্রবলেম হতে পারে, এন্ডোক্রিনাল প্রবলেম হতে পারে, কিডনির অসুখ হতে পারে। তো এইগুলো যে অন্য একটা রোগ, তার একটা সেকেন্ডারি ম্যানিফেস্টেশন হিসাবে আপনার শরীরে ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি সেকেন্ডারি হাইপারটেনশন। জেনারেলি কম বয়সে বা যে কোনো বয়সেই হতে পারে, কিন্তু যখন কম বয়সে হয় পার্টিকুলারলি হাই ব্লাড প্রেশার, আমরা সেকেন্ডারি হাইপারটেনশনটা এক্সক্লুড করি। কারণ অন্য কোনো কারণ থেকে যদি আপনার ব্লাড প্রেশার বেড়ে গিয়ে থাকে, তাহলে সেই কারণ বা সেই রোগটার চিকিৎসা করলে কিন্তু আমরা ব্লাড প্রেশারের নির্মূল করতে পারবো, ওষুধ রেগুলার না খেলেও চলে অনেক সময়। আচ্ছা ডক্টর পান্ডে, তাহলে এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত যে রোগটি রয়েছে তার প্রধান কারণগুলো ঠিক কি? তো যেটা আমরা বললাম যে কমন ভ্যারাইটি, সেটা হচ্ছে এসেনশিয়াল হাইপারটেনশন। এসেনশিয়াল হাইপারটেনশন অর্থাৎ যার কোনো নির্দিষ্ট কারণ নেই, কিন্তু কিছু রিস্ক ফ্যাক্টর রয়েছে। যেমন অলরেডি আই মেনশন যে আপনার ফ্যামিলিতে অনেকের যদি থাকে তাহলে আপনার চান্স বেশি। সেরকম এরকম অনেক কিছু হ্যাবিটস রয়েছে যেগুলো আপনার মধ্যে যদি দেখা যায় তাহলে আপনার এসেনশিয়াল হাইপারটেনশন হওয়ার চান্স বেশি। তার মধ্যে খুব কমন হচ্ছে আপনার বডি ওয়েট, অর্থাৎ স্থূলতা। আপনার বিএমআই যদি 25-এর বেশি হয় তাহলে আমরা বলি ওভারওয়েট, যদি 30-এর বেশি হয় আমরা বলি ওবেসিটি। তাহলে ব্লাড প্রেশারের সঙ্গে বডি ওয়েটের একটা খুব ক্লোজ রিলেশন আছে। অনেকে আছে যে সেডেন্টারি লাইফস্টাইল, আপনি সারাদিনে খালি বসে বসে কাজকর্ম করছেন, আপনি আইটি প্রফেশনাল, তাহলে যদি আপনার অ্যাক্টিভিটি লেভেল খুব কমে যায় তাহলে এরকম ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। অনেকে আছে ধূমপান করেন, স্মোকিং ইজ আ ভেরি স্ট্রং রিস্ক ফ্যাক্টর ফর হাই ব্লাড প্রেশার। তো এগুলো খুব কমন মানে প্রিভেন্টেবল রিস্ক ফ্যাক্টর ফর হাই ব্লাড প্রেশার। এছাড়াও কিছু কিছু এমন জিনিস আছে যে আপনার হয়তো যে অনেকদিন ধরে কোলেস্টেরল বেশি হয়ে রয়েছে অথবা সুগার কন্ট্রোলে নেই, সেইগুলো থেকেও কিন্তু আপনার ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা, সেখানে ডক্টর পান্ডে, এই হাইপারটেনশন রোগটির সিমটমস গুলি কি কি? তো আগেও আমি বললাম যে বেশিরভাগ ক্ষেত্রে প্রবলেম হচ্ছে হাইপারটেনশন রোগটার কোনো সিমটমই থাকে না। আচ্ছা, অর্থাৎ এসিমটোমেটিক ডিজিজ। খুব রেয়ারলি কারো কারো একটু মাথায় ব্যথা হয়, মাথার পিছন দিকে বিশেষ করে ব্যথা হয়, অনেকের একটু মাথা ঘুরে যাওয়া বা চক্কর দেওয়ার একটা সমস্যা থাকতে পারে। কিন্তু যদি খুব আনকন্ট্রোল ব্লাড প্রেশার হয়ে যায় তাহলে অনেক সময় আমরা দেখেছি যে শ্বাসকষ্ট হয়। শ্বাসকষ্টটা ইনিশিয়ালি হাঁটাচলা করতে গেলে হচ্ছে, খুব অ্যাডভান্স স্টেজে যদি হাইপারটেনসিভ হার্ট ফেলিয়ার পর্যায়ে পৌঁছে যায় তখন শুয়ে বসে থাকা অবস্থাতেও কিন্তু শ্বাসকষ্ট হতে পারে। তাছাড়া খুব রেয়ারলি একটু বুকে ব্যথাও হতে পারে। কিন্তু মাথায় রাখবেন, more than 80% of উচ্চ রক্তচাপের পেশেন্ট বা হাই ব্লাড প্রেশারের পেশেন্টের কিন্তু কোন রকম কোনো সিমটম হয় না। এটা আপনাকে পিরিয়ডিক মনিটরিং এর মাধ্যমেই ডিটেকশন করতে হবে। আচ্ছা, একবারে অবশ্যই ধন্যবাদ আপনাকে ডক্টর অরিন্দম পান্ডে আমাদের সঙ্গে এই আলোচনায় উপস্থিত থাকার জন্য। এই মুহূর্তে আমাদের সঙ্গে উপস্থিত আছেন এই আলোচনায় ডক্টর উপল সেনগুপ্ত, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট। ডক্টর সেনগুপ্ত, আপনাকে আমাদের এই ডাক্তার বলছেন এর বিশেষ অনুষ্ঠানে স্বাগত জানাই। ডক্টর সেনগুপ্ত, আপনার কাছে আমার যে প্রথম প্রশ্নটা থাকবে তা হলো, এই যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত যে অসুখ রয়েছে সেক্ষেত্রে কোনো রোগীর যে যদি এই সমস্যা থাকে তাহলে তার ঠিক কতদিনের মধ্যে চিকিৎসকের থেকে পরামর্শ নেওয়া উচিত হবে? কতদিনের মধ্যে মানে হাইপারটেনশনের কোনো সিমটম বিশেষ হয় না। হাইপারটেনশন ডিটেক্টেড হলে সেটা স্ক্রিনিং এর মাধ্যমে ডিটেক্টেড হয়। এটা বয়সের পর থেকে হাইপারটেনশনের জন্য স্ক্রিনিং করতে হয়, মানে ব্লাড প্রেশার রেগুলার চেক আপ করাতে হয়, সেটা বাড়িতে হোক আর ডাক্তারবাবুর কাছে গিয়ে হোক। যেই উচ্চ রক্তচাপ ডিটেক্টেড হলো, মানে আমাদের হিসাবে 140 90 উপরে ব্লাড প্রেশার ডিটেক্টেড হলো, সেটা যে বয়সেই হোক না কেন, যে পরিস্থিতি হোক না কেন,
ইমিডিয়েটলি ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত, ইমিডিয়েটলি। সেক্ষেত্রে কোনো রোগীর তার কি কি ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে এই অসুখজনিত? লং স্ট্যান্ডিং ব্লাড প্রেশার বা হাইপারটেনশন যদি আনট্রিটেড থাকে বা চিকিৎসা না করা হয়, তাহলে অনেকগুলো অর্গান সিস্টেম খারাপ হতে পারে। তার মধ্যে প্রধান হচ্ছে হার্টের রোগ হতে পারে, হার্টে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হতে পারে, হার্ট অ্যাটাকের প্রবণতা হতে পারে, হার্ট ফেইলিয়ার হতে পারে। আমি নেফ্রোলজিস্ট, কিডনির কথাটা প্রধানত বলি। আনট্রিটেড হাইপারটেনশন চিকিৎসা না করলে ধীরে 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 কিডনির উপর এফেক্ট পড়ে, তাতে কিডনি শুকিয়ে ছোট হয়ে যায়, যাকে ক্রনিক কিডনি ডিজিজ বলে। এই রোগের চিকিৎসা আগে থেকে না হলে পেশেন্টকে কিন্তু ভবিষ্যতে ডায়ালিসিস করতে হয়। এছাড়াও নার্ভ মানে হাইপারটেনশন আনট্রিটেড থাকলে বারবার স্ট্রোক হয়ে সেক্ষেত্রে প্যারালাইসিস বা ডিমেনশিয়া বা মেমোরি লস হতে পারে। ডক্টর সেনগুপ্ত, আমরা দেখে থাকি যে এখন বহু মানুষের কিন্তু এই যে হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত যে অসুখ টা কিন্তু হয়ে থাকে। সেক্ষেত্রে কোন সময় এই রোগটি উদ্বেগের কারণ হতে পারে? যে কোনো সময়। দেখুন, আমাদের দেশে হাইপারটেনশন ইউজুয়ালি ডিটেক্টেড হয় 3rd to 4th ডেকেডে, কিন্তু হাইপারটেনশন, ইয়াং হাইপারটেনসিভদের সংখ্যা বাড়ছে। ইয়াং হাইপারটেনশন মানেই যে অন্য কোনো রোগ আছে, এসেনশিয়াল হাইপারটেনশন নয় তা নয়। তো উদ্বেগের কারণ যখনই ব্লাড প্রেশার কন্ট্রোল হচ্ছে না, ব্লাড প্রেশার ডিটেক্ট হওয়ার পরে অনেক ভালো ভালো ওষুধ আছে, লাইফস্টাইল মডিফিকেশন আছে, সেগুলোর মধ্যে ব্লাড প্রেশার যদি কন্ট্রোল হয়ে যায় তাহলে উদ্বেগের কোনো কারণ নেই। রেগুলার বেসিসে সারা জীবন খেয়ে যেতে হবে মনিটরিং করে করে। যদি ব্লাড প্রেশার কন্ট্রোল না হয় তাহলে উদ্বেগের কারণ, তাহলে ডেফিনেটলি স্পেশালিস্টের কাছে যাওয়া এবং কারণ খোঁজা যে হাইপারটেনশনের অন্য কোনো কারণ আছে কিনা, এটাকে আমরা সেকেন্ডারি হাইপারটেনশন বলি। আমি এবার আসবো আমাদের পরবর্তী ডাক্তারের কাছে। ডক্টর মন্ডল, আপনাকে স্বাগত জানাই আমাদের কলকাতা টিভিতে এবং আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেন। ডক্টর মন্ডল, আপনার কাছে আমার যে প্রশ্নটি থাকবে সে হলো, এই যে হাইপারটেনশন রোগটি রয়েছে, এই রোগটি অন্যান্য রোগকে কতটা প্রভাবিত করে এবং তার পাশাপাশি অন্যান্য বডি অর্গানস যেগুলো রয়েছে সেগুলোকেও কি ক্ষতিগ্রস্ত করে? প্রথমে ধন্যবাদ জানান কলকাতা টিভিকে এরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য, এবং সবাইকে আমি নমস্কার জানাই। যে প্রশ্নটা করলেন সত্যি খুবই যুক্তিসঙ্গত। প্রথমে বলে রাখি যে আমরা হাইপারটেনশন বলতে বুঝি আমাদের ব্লাড প্রেশারে দুটো প্যারামিটার থাকে। উপরের একটা প্যারামিটার যেটাকে বলা হয় সিস্টোলিক ব্লাড প্রেশার, এবং নিচের প্যারামিটার যেটাকে বলা হয় ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। কারো কারো ক্ষেত্রে দুটো ব্লাড প্রেশারই হাই থাকে, কারো কারো ক্ষেত্রে যে কোনো একটা হাই থাকতেই পারে, তখন তাকে আমরা হাইপারটেনশন বলে থাকি। তা হাইপারটেনশন হলে যদি যার প্রেশারটা যদি তার বয়স অনুযায়ী যদি অপটিমাম না করা হয়, তাহলে অনেকদিন ধরে প্রত্যেক সেকেন্ডের জন্য কিন্তু কিছু অর্গান ড্যামেজ হতেই থাকে। তার মধ্যে মেন অর্গান গুলো হলো ব্রেন, হার্ট, কিডনি এবং আই, চোখ। এই চারটে অর্গানের উপর বেশি এফেক্ট ফেলে। অন্যান্য অর্গানের উপর এফেক্ট ফেলে, কিন্তু এই চারটের উপরে বেশি এফেক্ট ফেলে এই হাইপারটেনশন রোগটি। সেখানে ডক্টর মন্ডল, তাহলে এই যে রোগটি রয়েছে অর্থাৎ হাইপারটেনশন, সেখানে ডায়াগনোসিস প্রসেসটা কি এবং তার পাশাপাশি কি কি টেস্ট রয়েছে? প্রথম সিমটমস হলো কোনো সিমটম না থাকা, কারণ 90 থেকে 100%, 90% পেশেন্টের কোনো সিমটম থাকে না। বেশিরভাগ ক্ষেত্রে কোনো পেশেন্টের কোনো সিমটম থাকে না। সেই জন্য যাদের ফ্যামিলিতে হাইপারটেনশনের হিস্ট্রি আছে তাদের ক্ষেত্রে আমরা বলি তাদের বাচ্চাদের, তাদের ছেলে মেয়েদের একটু আর্লি এজেই 15-16 বছর থেকে শুরু করে তাদেরকে প্রত্যেক মাসে বা প্রত্যেক বছরে 2 বার করে ব্লাড প্রেশার মাপা অবশ্যই প্রয়োজনীয়। মেলের ক্ষেত্রে 30 বছরের বেশি এবং ফিমেলদের ক্ষেত্রে 40 বছরের বেশি হলেই প্রত্যেক মাসে ব্লাড প্রেশার মেপে দেখা উচিত তার ব্লাড প্রেশার বাড়ছে কিনা। তাহলে ব্লাড প্রেশার যদি বাড়ে তাহলে আমরা আগেই বলেছি যে কোন কোন সিস্টেম আগে ড্যামেজ করে, কিন্তু ডায়াগনস্টিক ক্ষেত্রে, ব্লাড প্রেশার ডায়াগনস্টিক ক্ষেত্রে কিন্তু একটাই মাত্র ইনস্ট্রুমেন্টের দরকার, সেটা হলো ব্লাড প্রেশারের মেশিন। ব্লাড প্রেশারের মেশিন বিভিন্ন ধরনের হয়। আমরা যেটা মার্কারি ম্যানোমিটার দিয়ে মাপি সেটা কিন্তু অনেক সঠিক। আমরা যে ডিজিটাল দিয়ে মাপা হয় সেটাও কিন্তু সঠিক, কিন্তু তার জন্য ক্যালিব্রেশন প্রত্যেক 6 মাস অন্তর দরকার হয়। আমাদের যে অ্যান্ড্রয়েড যে ব্লাড প্রেশার মেশিন মাপ থাকে বা যেটা দিয়ে আমরা মেজার করে থাকি সেটাও কিন্তু খুবই ভালো। তাহলে ব্লাড প্রেশার মেজারমেন্টের যন্ত্র দিয়ে আমরা ব্লাড প্রেশার ডায়াগনস্টিক করতে পারি। ডক্টর মন্ডল, তাহলে এই রোগটির অর্থাৎ হাইপারটেনশনের চিকিৎসা কিভাবে করা হয় এবং তার পাশাপাশি কি ধরনের ওষুধ ব্যবহার করা হয় এই রোগের জন্য?
ইউজুয়ালি ব্লাড প্রেশারে যে হাইপার টেনশন হয় আমরা বিভিন্ন গ্রেডে ভাগ করে থাকি। এটা নর্মাল ব্লাড প্রেশার, আচ্ছা, একটা প্রি হাইপার টেনশন এবং গ্রেড 1 হাইপার টেনশন, গ্রেড 2 হাইপার টেনশন এবং গ্রেড 3 হাইপার টেনশন এভাবে ভাগ করা হয়। কোনো পেশেন্ট যদি প্রি হাইপার টেনশন অথবা গ্রেড 1 হাইপার টেনশন নিয়ে প্রথমবার আমাদের চেম্বারে আসে, তখন তাহলে কিন্তু প্রথমবারেই আমরা ব্লাড প্রেশারের মেশিন ওষুধ শুরু করি না, আচ্ছা, ব্লাড প্রেশার ওষুধ শুরু করি না। আমরা তাদেরকে সেকেন্ড টাইমে আবার 2 সপ্তাহ বা 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মাঝে আবার আসতে বলি। এরকম যদি দুটো সেটিং এ যদি আমরা ব্লাড প্রেশার হাই বা প্রি হাইপার টেনশন বা গ্রেড 1 হাইপার টেনশন থাকে, তাহলে আমরা লো ডোজে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করি। যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে তারা প্রি হাইপারটেনশন অথবা গ্রেড 1 হাইপারটেনশন ডেভেলপ করছে, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা লো ডোজে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ শুরু করি। আচ্ছা, প্রথমে যদি কোনো পেশেন্ট গ্রেড 2 বা তার বেশি হাইপারটেনশন নিয়ে আসে, তখনই কিন্তু ইনিশিয়ালি আমরা ফার্স্ট বা সেকেন্ড বা থার্ড ভিজিটের জন্য ওয়েট করি না, আমরা প্রথমেই তাকে অ্যান্টি হাইপারটেনশন ড্রাগ শুরু করে থাকি। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে ডক্টর মন্ডল আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। এই মুহূর্তে ডাক্তার বলছেন এই বিশেষ অনুষ্ঠানে আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর অয়ন কর, কনসালটেন্ট ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট। ডক্টর কর, আপনাকে স্বাগত জানাই আমাদের এই বিশেষ অনুষ্ঠান ডাক্তার বলছেনে। ডক্টর কর, আপনার কাছে যে প্রশ্নটা আমি জানতে চাইবো তা হলো এই হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ জনিত যে অসুখ রয়েছে সেক্ষেত্রে রোগীদের কতদিন ধরে ওষুধ খেতে হয়? উচ্চ রক্তচাপে সাধারণত যদি একবার ওষুধ আপনার শুরু করা হয়ে থাকে, সেটা সাধারণত জেনারেলি চলবে যতক্ষণ না আপনার ডাক্তারবাবু কোনো কারণে বন্ধ করতে বলছেন। তো আপনার রক্তচাপের ওষুধ নিজে থেকে বন্ধ করবেন না, সেটাই আমরা সচরাচর বলে থাকি। বেশিরভাগ ক্ষেত্রে যদি যে কারণে উচ্চ রক্তচাপ হয়েছে সেগুলো যদি ঠিক না করা হয়, সেই ক্ষেত্রে আমরা সচরাচর দেখেছি উচ্চ রক্তচাপের ওষুধ আপনার মোস্ট লাইকলি লাইফ লং চলে। এটা বিশেষ করে তাদের ক্ষেত্রে লাইফ লং চলে যাদের ধরুন অলরেডি কমপ্লিকেশনস হয়েছে, ধরুন কারো হার্ট ফেলিয়ার হয়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, কিডনির প্রবলেম হয়েছে, তাদের ক্ষেত্রে এটা একটু বেশি দেখা যায়। ডক্টর কর, সেকেন্ড যে প্রশ্নটা আপনার কাছে আসবো, যে যারা এই হাইপারটেনশন রোগীরা রয়েছেন তাদের ক্ষেত্রে লাইফস্টাইলে কি কি পরিবর্তন আনা যেতে পারে? রক্তচাপের জন্য লাইফস্টাইল চেঞ্জেস আমরা যেটা জেনারেলি সাজেস্ট করে থাকি সেটা হচ্ছে ডেফিনেটলি 3-4টে খুব সিম্পল জিনিসপত্র। একটা তো হচ্ছে ভালো করে ঘুম হওয়া, রাত্রিবেলা অ্যাটলিস্ট 8 ঘন্টা ঘুম হওয়া যদি সম্ভব হয়। বিশেষ করে স্ট্রেস কম করা, রাত্রিবেলায় মোবাইল ফোন না দেখা, চেষ্টা করবেন রাত্রিবেলা খুব রাত্রির পর্যন্ত বসে টিভি না দেখা, এবং চেষ্টা করবেন রাত্রিবেলা পারলে একটু হাঁটাচলা করে সে একটু ক্লান্তি যাতে হয়, ক্লান্তি হলে খুব ভালো হয়। এছাড়া যথেষ্ট জল খাওয়া এবং ফ্রুটস খাওয়া। চেষ্টা করবেন আমাদের এই যে ফ্রাইড আইটেমস যেগুলো আমরা প্যাকেজ ফুডস বলি এবং মিষ্টি জাতীয় পদার্থ, এগুলো কম খাবেন। এগুলোতে আপনার যে এক্সট্রা সল্ট এবং এক্সট্রা সুগার থাকে সেগুলো জেনারেলি আমাদের শরীরের জন্য হানিকারক। তৃতীয়ত এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সারসাইজ। আপনার সারা দিনের মধ্যে অ্যাটলিস্ট 30 থেকে 35 মিনিটের একটা এক্সারসাইজের জন্য একটা সময় বার করে নেবেন, এবং সেই এক্সারসাইজটা এমন এক্সারসাইজ হওয়া দরকার যেখানে আপনার ক্লান্তি বোধ হওয়া উচিত। ক্লান্তি বোধ মানে আপনারা বলছেন ধরুন আপনি কারোর সঙ্গে হাঁটছেন, যখন হাঁটছেন তার সঙ্গে সেই সময়টা আপনার মানে কথা বললে হাঁপিয়ে যাওয়া উচিত, বা কথা বলতে পারবেন না এতটা জোরে হাঁটতে হবে, ঘাম ঝরতে হবে, তবে জানবেন এক্সারসাইজটা অ্যাডিকুয়েট। তো এরকম এক্সারসাইজ যদি আপনি করতে পারেন, যদি ওজন কমাতে পারেন, তাহলে সেই সব জিনিসগুলো আপনি জানবেন লং টার্মে আপনার উচ্চ রক্তচাপকে ম্যানেজ করতে অনেকটাই সাহায্য করে। আচ্ছা, সেখানে ডক্টর কর লাইফস্টাইলের ক্ষেত্রে মানে স্বাস্থ্যসম্মত লাইফস্টাইল ঠিক কি হতে পারে এই হাইপারটেনশন রোগীর ক্ষেত্রে? ছোট ছোট টিপস ফর লাইফস্টাইল ম্যানেজমেন্ট, মানে আমরা জানি যে আমাদের মতো বয়সে, ধরুন যাদের 40 মতো বয়স হতে চলেছে, এই বয়সে নতুন করে অভ্যাস তৈরি করা খুব মুশকিল হয়। বিশেষ করে আমরা তো খুব সহজে বলি যে ঠিক সময় ঘুমোতে যাবেন, ঠিক সময় এক্সারসাইজ করবেন, নিয়মিত যথেষ্ট ভেজিটেবলস খাবেন সারাদিনে, কিন্তু সেসব জিনিসপত্র সচরাচর হয়ে ওঠে না। তো কমন জিনিস আমি বলি এক্সারসাইজকে নিজের সারাদিনের রুটিনের মধ্যে ইনভলভ করে নেওয়া। মানে ধরুন আপনি যে অফিসে কাজ করেন তার যদি অনেক সিঁড়ি হয়, সিঁড়ি ভাঙার চেষ্টা করবেন। মানে সিঁড়ি ভাঙাটা ইজ এ ভেরি গুড ফর্ম অফ এক্সারসাইজ। এটা একটা নর্মাল এরোবিক কার্ডিও এক্সারসাইজ যেখানে আপনার অনেকটা ক্যালোরি খরচা হয়। চেষ্টা করবেন লিফট না নিতে, চেষ্টা করবেন আপনার যদি অফিস বাড়ির কাছে হয়, যদি হেঁটে যাওয়া যায় তাহলে হেঁটে যাওয়ার চেষ্টা করবেন। গাড়ি ঘোড়া ব্যবহার করা কম করবেন। ধরুন বাজারটা কাছে হলো, বাজারটা হেঁটে যাবেন।
চেষ্টা করবেন নিজের খাবারের মধ্যে একটা সার্টেন প্রপোর্শন অফ আপনি ফ্রুটস বা স্যালাডস ইট শুড বি ম্যান্ডেটরি, মানে রোজ থাকতেই হবে। সেটা থাকলে আপনার যেটা সুবিধা যেটা হয় যে আপনাকে আলাদা করে খুঁজে স্যালাড বা ফ্রুটস খেতে হয় না, সেটা আপনি যদি রেগুলার একটা ইনটেকের মধ্যে করেন ওটা একটা অভ্যেসের মধ্যে তৈরি হয়ে যাবে। লাস্টলি যেটা হচ্ছে ঘুমানোর জন্য ছোটো কিছু টিপস যেটা আমরা বলি সেটা হচ্ছে যে খেয়েই ঘুমোতে যাবে না, সাধারণত চেষ্টা করবেন খাবার পরে অ্যাটলিস্ট আধ ঘন্টা 45 মিনিট একটু হেঁটে আসবেন, তাতে খাবারও হজম হয়, হঠাৎ করে ঘুমোতে যাওয়ার যে ইচ্ছাটা সেটা একটু কম হয়। দ্বিতীয়ত হচ্ছে ঘুমোতে ঘুমোতে ফোন দেখা, ফোনের জন্য এই যে হোয়াইট লাইটটা ইজ ভেরি ডিসরাপটিভ টু হিউম্যান স্লিপ প্যাটার্ন, সেই জন্য ফোনটা দেখতে দেখতে ঘুমানোটা ইজ ভেরি ব্যাড আইডিয়া, বিশেষ করে অন্ধকার ঘরে। তাতে কি হয় আপনার যে পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে হরমোনসগুলো সিক্রিট হয় ভালো ঘুম হওয়ার জন্য সেই জিনিসগুলো তৈরি হয় না নিয়ম মতো। সেই জন্য ঘুমোবেন যখন ডিসাইড করছেন তখন ফোনটা রেখে দিয়ে ঘরদোর অন্ধকার করে ঘুমোতে যাওয়াটাই বেটার। ডাক্তার বলছেন এই আলোচনা আজ এ পর্যন্তই। আমাদের দর্শক যারা শুনেছেন আমাদের এই অনুষ্ঠান, সেখানে নিশ্চয়ই আপনারা চিকিৎসকদের বিভিন্ন পরামর্শ আপনারা শুনলেন। অবশ্যই এই উচ্চ রক্তচাপজনিত যে অসুখ বা হাইপারটেনশন থেকে মুক্তি পেতে হলে আপনাদের নিয়মিত ওষুধ খেতে হবে, অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে, পর্যবেক্ষণ সঠিক সময়ে করতে হবে এবং জীবনযাত্রা সঠিক মতো মেনটেন করতে হবে। আজকের আমাদের এই বিশেষ অনুষ্ঠান এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।